ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি উইলফ্রেড ওয়েনের লেখা অ্যানথেম ফর ডুমড ইউথ। ফ্রেন্ডস, উইলফ্রেড ওয়েনের পুরো নাম উইলফ্রেড এডওয়ার্ড সাইটার ওয়েন। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। উইলফ্রেড ওয়েন একজন ব্রিটিশ পোয়েটের পাশাপাশি একজন ব্রিটিশ সোলজারও ছিলেন। তাই তিনি যুদ্ধকে যেভাবে কাছ থেকে দেখেছেন সেটা খুব ভালোভাবে ওনার কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। উইলফ্রেড ওয়েন 1915 সালে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে যোগদান দেন এবং সেই যুদ্ধে চলাকালীন 1917 সালে আহত হয়ে হসপিটালাইজড হন এবং ঠিক এক বছর পর তিনি 1918 সালের 4 নভেম্বর মারা যান। হসপিটালাইজ থাকার সময় অর্থাৎ 1917 সালে উইলফ্রেড ওয়েন পাঠ্য কবিতা অ্যানথেম ফর ডুমড ইউথ রচনা করেন। 1920 সালে উইলফ্রেড ওয়েনের মারা যাওয়ার পর সিগফ্রিড সেশন কবিতাটি পাবলিশড করেন। আমাদের কবিতা এক জাতীয় সনেট অর্থাৎ 14 লাইনের। তবে কি টাইপ অফ সনেট? না, এটা একটা পেট্রাচান সনেটের পাশাপাশি একটা শেক্সপিয়ারিয়ান সনেটও। কেন না, পেট্রাচান সনেটে যেভাবে অক্টেভ এবং সেস্টেট থাকে, সিমিলারলি এই কবিতাতেও উপরের দিকে 8 লাইন অর্থাৎ অক্টেভ এবং নিচের দিকে 6 লাইন অর্থাৎ সেস্টেট রয়েছে। কিন্তু পেট্রাচান সনেটের আর একটা বৈশিষ্ট্য হলো ওর রাইমিং স্কিমটা হবে এ বি বি এ বি বি এ সি ডি ই বা সি ডি। কিন্তু এই কবিতাটি যখন আমরা দেখবো রাইমিং স্কিমটা এ বি সি ডি ইএফ এর মতো অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেটের মতো। তো যদি প্রশ্ন আসে হোয়াট টাইপ অফ সনেট, তাহলে এটা হবে কম্বাইন্ড অফ পেট্রাচান সনেট অ্যান্ড শেক্সপিয়ারিয়ান সনেট। আর যদি প্রশ্ন আসে জেনার অফ দ্য পোয়েম, তাহলে সেটা হতে পারে ওয়ার পোয়েম কিংবা অ্যান্টি ওয়ার পোয়েম কিংবা এলিজি বা দুঃখের কবিতা। তো বেশি লেট না করে আমরা কবিতাটি বোঝা স্টার্ট করে দেই। কবিতাটি লাইন বাই লাইন বোঝার আগে আমাদের প্রত্যেককে একটা কাজ করতে হবে। মনে মনে একটা ইমাজিনেশন সবাইকে গড়ে তুলতে হবে। সাপোজ ধরো কেউ একজন ব্রিটিশ ক্রিশ্চিয়ান পার্সন মারা গেছে, তো তার জন্য বিভিন্ন রিচুয়ালস আমরা ফলো করছি। আমরা প্রথমে বেল, যে চার্চ বেল হয় সেটাকে বাজিয়ে এটা অ্যানাউন্স করলাম যে কেউ একজন মারা গেছে। তারপর আমরা মারা যাওয়া ব্যক্তির জন্য তাকে শ্রদ্ধা জানানোর জন্য চার্চে যে কোয়ার্সরা হয়, গায়ক দল, তাদের বলবো গান করতে। আমরা সবাই মিলে প্রেয়ার করব, প্রার্থনা করব, তার পায়ের কাছে ফুল এনে রাখবো শ্রদ্ধার জন্য। মারা যাওয়ার ব্যক্তির শোক প্রকাশের জন্য আমরা মোমবাতি জ্বালাবো, তাকে কফিন পরাবো, তাকে কবর দেওয়ার ব্যবস্থা করব। এত কটা রিচুয়ালস আমরা ফলো করব, আরো এক্সেট্রা এক্সেট্রা করতে পারি। তবে রিলিজন যাই হোক না কেন, মৃত্যুর পর অনেক কটা রিচুয়ালস আমরা ফলো করি। উইলফ্রেড ওয়েনের মতে যারা নর্মালি ঘরে মারা যায়নি, যারা মারা গেছে যুদ্ধে, তাদের জন্য কি এত কটা রিচুয়ালস ফলো করা হয়? আমরা বলবো কি করে পসিবল হবে? হয় না। বাট উইলফ্রেড ওয়েন বলছেন হ্যাঁ পসিবল। কিভাবে পসিবল আমরা কবিতাটি পড়লে জানতে পারবো। What passing bells for these who die as cattle? তাদের জন্য কোন ঘন্টা ধ্বনি বাজানো হয়, কোন চার্চের বেল বাজানো হয় যারা যুদ্ধে গবাদি পশুর মতো মারা যায়? ক্যাটেল কথার অর্থ গবাদি পশু। Only the monstrous anger of the guns, only the stuttering rifles' rapid rattle can patter out their hasty oration. No mockeries, now for them, no prayers, nor bells. যারা যুদ্ধে গবাদি পশুর মতো মারা যাচ্ছে তাদের জন্য কোনো চার্চের বেল বাজানো হচ্ছে না। কিন্তু তাদের জন্য চার্চের বেলের মতো কি রয়েছে না, যুদ্ধে যে মনস্টার্স, যে ভয়ঙ্কর বন্দুকের দানবীয় রাগটা, যে বন্দুকের গুলির আওয়াজ। অনলি দ্য স্টার্টারিং রাইফেলস র্যাপিড রাইটেল, রাইফেলের যে থেমে থেমে যে তোতলা আওয়াজটা, যে গর্জনটা, যেন তাদের দ্রুত প্রার্থনার মতো শোনা যাচ্ছে। ক্যান প্যাটার আউট দেয়ার হ্যাস্টি অরাইশনস, হ্যাস্টি অর্থাৎ দ্রুত, অরাইশনস কথার অর্থ প্রার্থনা। যুদ্ধের প্রার্থনার জায়গায় রাইফেলের শব্দ শোনা যাচ্ছে, চার্চের বেলের ঘন্টার জায়গায় বন্দুকের দানবীয় রাগ শোনা যাচ্ছে। নো মকারিজ নাও ফর দেম, তাদের জন্য আর কোনো ধর্মীয় ভণ্ডামি নেই, কোনো রিচুয়ালস নেই।
নো প্রেয়ার্স, না আছে কোনো প্রার্থনা। নর বেলস, না আছে কোনো ঘন্টা ধ্বনি। নর এনি ভয়েস অফ মর্নিং সেভ দ্য কোয়ার্স, দ্য শ্রিল ডিমেন্টেড কোয়ার্স অফ উইলিং শেলস। তাদের জন্য শোক প্রকাশের জন্য, মর্নিং কথার অর্থ শোক প্রকাশ, তাদের শোক প্রকাশের জন্য আর কোনো গায়ক দল তো গান করছে না। কোয়ার্স কথার অর্থ গায়ক দল, কোনো গায়ক দল আর গান করছে না। দ্য শ্রিল ডিমেন্টেড কোয়ার্স অফ উইলিং সেলস। সেলস কথার অর্থ গোলা, গোলার যে আওয়াজ, সেই গোলার যে আওয়াজ, সেই আওয়াজটার সাথে তুলনা করা হয়েছে চার্চে যে গির্জায় যে গায়ক দলরা গান করে, এখানেও গান করছে কারা, যে গোলার যে আওয়াজ, কান্নার মতো শব্দ, সেটা চার্চের গায়ক দলের সাথে তুলনা করা হয়েছে। and Bugles calling for them from sad shires. স্যাড বিষণ্ণ শায়ার্স অর্থাৎ ইংল্যান্ডের যে গ্রামীণ এলাকা, সেই বিষণ্ণ গ্রাম দিক থেকে শোনা যাচ্ছে বাগালের ডাক। বাগাল কখন বাজা হয়, বাঁশি কখন বাজা হয়, যখন কেউ নিহত হয়ে যায়, তো অ্যানাউন্সমেন্ট হিসেবে বাগালটা বাজানো হচ্ছে। হোয়াট ক্যান্ডেলস মে বি হেল্ড টু স্পিড দেম অল। তাদের বিদায় জানাতে কোন প্রদীপ জ্বলে, কোন মোমবাতি জ্বালানো হয় তাদের বিদায় জানানোর জন্য। নট ইন দ্য হ্যান্ডস অফ বয়েজ, but in their eyes shall shine the holy glimmers of goodbyes. আমরা হাতে মোমবাতি নিয়ে যখন বিদায় জানাই, সেই সেই পরিস্থিতি তো এখন যুদ্ধের ক্ষেত্রে নেই, যুদ্ধে কিশোরদের হাতে নেই সেই শেষ বিদায়ের যে আভা, সেই শেষ বিদায়ের যে পবিত্র আভাটা এখন কিশোরদের চোখে জ্বলছে। দ্য প্যালার অফ গার্লস ব্রাউজ shall be their pearl, এবং তাদের যে কফিনের কাপড়, পাল কথার অর্থ কফিনের কাপড়, তাদের এখন কফিনের কাপড়টাও নেই। মেয়েদের বিবর্ণ কপাল, অর্থাৎ যে মেয়েরা সেই সোলজারদের জন্য ঘরে বসে অপেক্ষা করছে, সেই মেয়েদের যে বিবর্ণ কপাল, সেই কপালটাই হবে তাদের কফনের কাপড়। দেয়ার ফ্লাওয়ার্স অফ দ্য টেন্ডারনেস অফ পেশেন্ট মাইন্ডস, এবং তাদের ফুল, এখন তার কাছে কেউ ফুল আনছে না, তবে তার ফুলের কার সাথে তুলনা করা হয়েছে না, যে মেয়েদের যে সহনশীল হৃদয়ের যে মমতা, যে নমনীয়তা, সেই কোমলতা, সেই কোমলতাই হবে তাদের কাছে ফুল। and each slow dusk a drawing down of blinds, এবং প্রতিটি সন্ধ্যা হবে একটা পর্দা নামানোর মতো, অর্থাৎ এখন যা হলো সেটা ভুলে যাও, কাল আবার নতুন করে স্টার্ট করো। কেন না, যারা মারা যায়নি এখনো বেঁচে আছে, তাদের এটা কর্তব্য যে যুদ্ধ থেকে সে পালিয়ে যেতে পারে না, সেটা তার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। সে জানে যুদ্ধের ভয়ঙ্করতা কি, আজকে তার পাশে সঙ্গী সে মারা গেছে, কাল সেও মারা যেতে পারে, এই গভীর সত্যটা জেনেও কিন্তু সে নিজের দায়িত্ব থেকে ফিরে যেতে পারছে না। তাই এরকম পরিস্থিতিতে সে তাকে কি করতে হচ্ছে, তাকে জানলা নামিয়ে এটাই ভাবার চেষ্টা করতে হচ্ছে যে আমি এই দায়িত্ব থেকে পালাতে পারি না, এবং সেখানে কোনো রেস্টের প্রশ্নই নেই, আরামের প্রশ্নই নেই, তো তাও ওকে আরাম খোঁজার চেষ্টা করতে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একবার রিক্যাপ করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা নেই। প্রথমে পোয়েট কি করলেন না, পোয়েট বলছেন যে যুদ্ধে যারা বিচ্ছিরি ভাবে মারা যাচ্ছে তাদের জন্য রিচুয়ালস পালন হয়, তবে তাদের রিচুয়ালসটা কেমন জানো, কেমন রিচুয়ালস? তাদের জন্য কোনো ঘন্টাধ্বনি বাজে না, কোনো চার্চের বেল বাজে না, তবে চার্চের বেলের জায়গা তাদের জন্য রয়েছে বন্দুকের মনস্ট্রাস রাগ, যে দানবীয় রাগ, ভয়ঙ্কর রাগটা, সেটা কিন্তু চার্চের বেলের সমান। তাদের জন্য কিন্তু কোনো প্রার্থনা হয় না, কোনো দ্রুত প্রার্থনা করার কোনো দরকার নেই, কারণ তাদের জন্য রয়েছে যে রাইফেল বন্দুক, তার থেমে থেমে যে আওয়াজটা হচ্ছে, গর্জনটা হচ্ছে, সেই থেমে থেমে গর্জনটা হলো তাদের জন্য প্রার্থনা সমান। তাদের জন্য কোনো ধর্মীয় রিচুয়ালস ফলো করা হচ্ছে না, কোনো প্রার্থনা করা হচ্ছে না, কোনো ঘন্টা ধ্বনি বাজানো হচ্ছে না, কোনো কোয়ার্সকে সঙ্গীত গাইতে বলা হচ্ছে না। কোয়ার্স হিসেবে এখানে তো রয়েছে গোলার যে ভয়ঙ্কর শব্দ, কান্নার মতো যে শব্দ, যে ডিমেন্টেড অর্থাৎ পাগলাটে যে শব্দ, সেটাই তো আমার কোয়ার্সের গানের সমান। এখানে আমরা দেখতে পাবো যে গ্রামীণ এলাকা থেকে, ইংল্যান্ডের গ্রামীণ এলাকা থেকে বাগলের ডাক শোনা যাচ্ছে। তারপর পোয়েট বলছেন যে তাদের বিদায় জানাতে কোনো মোমবাতি জ্বালানো হয় না, তবে মোমবাতি সিমিলারলি কিশোররা রয়েছে যারা যুদ্ধে আহত হচ্ছে, যুদ্ধে যারা নিহত হতে চলেছে, তাদের যে চোখের যে পবিত্র আভাটা, তাদের যে গুড বাইস, সেই গুড বাইসটাই হবে তাদের জন্য মোমবাতি সমান। এবং তাদের কাফনের কাপড় পর্যন্ত নেই, কাফনের কাপড়কে কি ধরে নেওয়া হবে না, তাদের জন্য যে বান্ধবী বা ওয়াইফ তাদের জন্য অপেক্ষা করছে, তাদের যে বিবর্ণ কপাল,
সেই চিন্তিত কপালটাই হবে তাদের জন্য কাফনের কাপড়। এবং তাদের তো কোনো ফুল দেওয়া কোনো ব্যবস্থা করা হতে পারছে না, তো তাদের ফুলটা কি হবে? সেই চিন্তিত মেয়েদের যে মনের যে কোমলতা, যে ধৈর্যশীলতা, সেটাই হবে তাদের ফ্লাওয়ারের সমান, ফুলের সমান। এবং যুদ্ধে যারা এখনো পর্যন্ত মারা যায়নি, যারা পরবর্তীকালের জন্য অপেক্ষা করছে, তাদের সেই যেখানে বিশ্রাম ঘর, যুদ্ধের শেষে সেই বিশ্রাম ঘরে তাদের আরাম খোঁজার চেষ্টা করতে হবে, এটা জেনেও যে কাল আবার তাদের যুদ্ধে এরকমই কিছু সহ্য করতে হবে, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।